কোনো ব্যক্তির পছন্দ না হলেই ডিপোর্ট করা, কোনো ব্যক্তির পছন্দ না হলে তাকে নাগরিকত্ব কেড়ে নেওয়া, বিষয়গুলো কি এই পর্যায়ে চলে যাচ্ছে? তো মোদ্দা কথায় মামদানিকেও ধরেছে, দেখেন মানে পাগল একটা, সে বলে যে আমি শুনেছি ও তার ইলিগালি আমেরিকা এসেছে, আর আপনি 12 মিলিয়ন ইমিগ্রেন্টকে দেশ থেকে বের করে দিবেন, এগুলো কি মোদ্দা কথা নাকি? মানুষের হিউম্যান রাইটস এর একটা ব্যাপার আছে। খুবই ইন্টারেস্টিং যে নিউ ইয়র্ক সিটি একটা শহরের মেয়র, তাকে নিয়ে প্রেসিডেন্টের কথা বলতে হবে কেন? ডক্টর কবির হাসান, আপনার কাছে জানি সেটি হলো যে জোরান মামদানি প্রসঙ্গ আপনি নিজেই তুললেন। ইলন মাস্কের ব্যাপারে একই ধরনের কথা বলা হচ্ছে যে তাদের ডিন্যাচারালাইজড করার জন্য এবং তাদের ডিপোর্ট করার জন্য বলা হচ্ছে। মানে এটা তো দেশের বিরুদ্ধে কোনো বিষয় নয়, অর্থাৎ কোনো ব্যক্তির পছন্দ না হলেই ডিপোর্ট করা, কোনো ব্যক্তির পছন্দ না হলে তাকে নাগরিকত্ব কেড়ে নেওয়া, বিষয়গুলো কি এই পর্যায়ে চলে যাচ্ছে নাকি আসলে সুযোগ আছে, আইনগতভাবেই সুযোগ আছে তাদেরকে ডিপোর্ট করে ফেলার? হ্যাঁ, অ্যাকচুয়ালি এই প্রশ্নটা আমি আমার এক বন্ধুকে বলেছিলাম, রিপাবলিকান। আসলে দে ডু, আইনগতভাবে আছে 25 মিলিয়ন। আমি যে নাম্বার আমি শুনেছি যে ন্যাচারালাইজ আমেরিকান সিটিজেন আছে, তারা দে ক্যান গো ব্যাক টু দেয়ার হিস্ট্রি। এই যে অ্যালন মাস্কের যে ডোজ যেটা করেছে, এই 25 মিলিয়ন মানে যারা ন্যাচারালাইজ ইমিগ্রেন্টদের সব ডেটাবেস ওদের কাছে আছে। আপনি যদি কোথাও কোনো জায়গায় কোনো মিসরিপ্রেজেন্ট করেছেন, they can really revoke your citizenship as well. They can revoke your green card as well. তো এইভাবে এবং ওইটা বলতে পারে যে তোমরা যেটা বলেছো, গ্রিন কার্ড হোল্ডার কিন্তু রাইট অনেক কম, তাই না? ভোট অনেক কিছু থাক, ভোটিং না, তাদের রাইট আসলে কম। যে কোনো মুহূর্তে আপনার গ্রিন কার্ড রিভোক করতে পারে তাদের পলিসির কারণে। তো আলটিমেটলি যে জিনিসটা ভয়ের ব্যাপার, যে জিনিসটা ইউনিভার্সাল যে ইনজেকশন যেটা দিত, যে একটা আমরা বলি যে আমেরিকাতে 3টা ব্রাঞ্চ অফ গভর্নমেন্ট একটা চেক করে, যে জুডিশিয়ারির যে পাওয়ারটা নিয়ে গেছে, যে এটা সিটিজেন বার্টার সিটিজেন ইয়াতে যে ইমার্জেন্সি রিলিফ চেয়েছিল, সেখানে যে 6-3 মার্জিনে বলেছে যে ডিস্ট্রিক্ট জাজ এবং অ্যাপিলেট জাজরা তারা ইউনিভার্সাল ইনজেকশন হবে না। তার মানে কি? দ্যাট উইল ক্রিয়েট এ chaos। কিন্তু আলটিমেটলি আমার রিডিং হলো আমেরিকা ইজ বিল্ড বাই ইমিগ্রেন্টস। এই বার্টার সিটিজেনশিপ ওরা নিতে পারবে না, কিন্তু এই কারণে যদি ইমিগ্রেশন একটা রিফর্ম হয়, এই রিফর্মটা নিয়ে অনেকবার চেষ্টা করা হয়েছে। গত 40 বছর আমি আছি এখানে, সাম সর্ট অফ মেরিট বেসড ইমিগ্রেশন তারা চালু করো, যাতে অনেক যেটা হয় যে ফ্যামিলি বেসড ইমিগ্রেশনটা যেটা মানে ঢালা বাবা দেওয়া হচ্ছে, এটার একটা রিফর্ম হোক। কিন্তু বার্টার সিটিজেনশিপ আলটিমেটলি এটা হবে না, যেটা কানাডায় আপনি জানেন যে মেরিট বেসড ইমিগ্রেশন ওরা নিয়েছে। তো মোদ্দা কথায় মামদানিকেও ধরেছে, দেখেন মানে পাগল একটা, সে বলে যে আমি শুনেছি ও তার ইলিগালি আমেরিকা এসেছে। তারপরে যে মার্জরি টেইলর গ্রিন বলেছে এই লোক 7 বছর আমেরিকা, কিন্তু দেখেন কিভাবে ইনফরমেশন আমরা টুইস্ট করে। সে 7 বছর বয়সে উগান্ডার সিটিজেন, বর্ন ইন উগান্ডা, আমেরিকা এসেছে, আর সে বলছে যে 7 বছর। এই যে ন্যারেটিভ গুলো যে সৃষ্টি করা হয়, এই মিডিয়া প্লেজ এ ভেরি ক্রিটিক্যাল রোল। এখন মেইন স্ট্রিম মিডিয়া এখন এই যে জার্নালিস্টের আন্ডারে, বা আমি বলবো যে আইপ্যাক বিগ মানি বিলিয়নারদের আন্ডারে, এখন ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া যারা সবাই, যে টাকার কাস্টমার কিছু, আমি টাকার কাস্টমার লাইক করতাম না, ফক্সে ছিল, কিন্তু তার কিছু কিছু আপনি যদি দেখেন, মানে হি ইজ ব্রিংিং দি বোথ সাইড টু ইট। হি কুডন্ট ডু ইট আন্ডার ফক্স টিভি, বাট হি ক্যান ডু দিস, মানে যখন সে ইন্ডিপেন্ডেন্টলি তার নিউজ চ্যানেল শুরু করেছে। তো একটা পলিটিক্যাল সিস্টেমটা আসলে এদেশে চেঞ্জ হওয়া দরকার, মানে ক্যাম্পেইন ফাইন্যান্স একটা রিফর্ম হওয়া দরকার, ইমিগ্রেশনের একটা চেঞ্জ হওয়া দরকার। আপনি 12 মিলিয়ন ইমিগ্রেন্টকে দেশ থেকে বের করে দিবেন, এগুলো কি মোদ্দা কথা নাকি? মানুষের হিউম্যান রাইটস এর একটা ব্যাপার আছে। এবং আপনি জানেন যে শুধু তাই না, একটার পর একটা সে এক্সিকিউটিভ অর্ডার। এই যে আপনি যদি মনে করেন কোনো কারণে আপনি কোর্টে নিয়ে গেল, তো এই কোর্টে যে আপনার যে লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট দেওয়া হবে, আগে এটা সরকারি একটা পয়সা থেকে দেওয়া যেত, এখন সেটাও বন্ধ করে দিচ্ছে। তাহলে তোরা যাবে কোথায়? আর এটা কিন্তু ইমিগ্রেন্টদের সাথে, আপনি যদি মনে করেন আমার ইয়াতে আপনি যদি অনেক জায়গায় যান, যে যারা আনডকুমেন্টেড ওয়ার্কার, তা এখন কাজে আসতেছে না, তারা ভয় পাচ্ছে। তো আমি যদি রিচ এরিয়াতে থাকি, আপনি হ্যাম্পটন নিউ ইয়র্কে আছেন, ওখানে যান, অর্ধেক দেখবেন যে ওরা আনডকুমেন্টেড ওয়ার্কার। এখন যারা রিচ পিপল তারাও তো এফেক্টেড হচ্ছে। আর আপনি আমেরিকাতে এই যে আপনি এই যে মেজরিটি 80% অফ দি এসএমই, স্মল এবং মিড এন্টারপ্রাইজ, ইমিগ্রেন্ট ছাড়া চলবেই না। কে আপনার মানে অ্যাপল তুলবে, কে আপনার চেরি তুলবে, এই ব্যাপারগুলো কিন্তু মাথায় ওরা রাখতেছেন। খালি এই সমস্যাটা আসলে অনেক দিন ধরেই আলোচনা হচ্ছে।
আমি একটু ডক্টর নাকিবুর রহমান আপনার কাছে জানতে চাই, জোরান মামদানি নিউ ইয়র্ক সিটির এখনো মেয়র হননি, কিন্তু মেয়র হওয়ার আগে তিনি প্রাইমারিতে জিতেছেন, তাতেই একেবারে রাষ্ট্রের চূড়া থেকে তাকে নিয়ে কমেন্টস করতে হচ্ছে। শুধুমাত্র কমিউনিস্ট বলে থামা হচ্ছে না, বলা হচ্ছে প্রয়োজন হলে তাকে অ্যারেস্টও করা হবে। জোরান মামদানির ব্যাপারে, ট্রাম্পের ব্যাপারে খেপার পেছনে অনেক কারণ থাকতে পারে। একসময় বন্ধু ছিলেন, এখন তার সবচেয়ে বড় প্রজেক্টের বিরোধিতা সবচেয়ে বেশি করছেন ইলন মাস্ক। কিন্তু আমি বলছি, জোরান মামদানির ব্যাপারে প্রেসিডেন্ট এত খেপছেন কেন? খুবই ইন্টারেস্টিং যে নিউ ইয়র্ক সিটি একটা শহরের মেয়র, তাকে নিয়ে প্রেসিডেন্টের কথা বলতে হবে কেন? এটার কারণ হলো যে জোরান মামদানি অনেকগুলা যেই কি বলা যায় যে আমাদের প্রচলিত ধারণা, সেই ধারণাকে একেবারে ভেঙে চুরমার করে দিয়েছেন। যে নিউ ইয়র্ক সিটির মতো একটা প্রোগ্রেসিভ শহরে, প্রোগ্রেসিভ একটা জায়গায় একটা ইস্টাবলিশমেন্ট ক্যান্ডিডেট অ্যান্ড্রু কোমো, যিনি মানে হিজ এ রয়্যালটি ইন নিউ ইয়র্ক। তার বাবা নিউ ইয়র্কের গভর্নর ছিলেন, অ্যান্ড্রু কোমো নিজে নিউ ইয়র্কের গভর্নর ছিল, সমস্ত মিডিয়া তাকে এন্ডোর্স করেছে, ইনক্লুডিং নিউ ইয়র্ক টাইমস। বিল ক্লিন্টন এন্ডোর্স করেছে, ক্লাইবন তাকে এন্ডোর্স করেছে, মাইকেল ব্লুমবার্গ এন্ডোর্স করেছে। ধরেই নিয়েছে সবাই যে জোরান মামদানি জিতে যাবে, সরি এন্ড্রু কোমো জিতে যাবে, তার কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। এবং ইনিশিয়াল যে পোলগুলো ছিল সেখানে আপনাদের মনে আছে, আমিও কথা বলছিলাম যে 34% ছিল তার পোল জিতার সম্ভাবনা। জোরান মামদানি শুরু করেছিল 1% থেকে। সো এবং তারপরে যেই প্রচলিত ধারণাগুলা যে জোরান মামদানির আইডিয়াটা টু সোশ্যালিস্টিক, এটা কখনোই ইয়ে করবে না, হালে পানি পাবে না। তারপরে তিনি একজন মুসলিম, নিউ ইয়র্ক ইজ অন দ্য ব্যাকড্রপ অফ 9/11, যেটার জন্য মোটার আগে সমস্ত মুসলমানদের বিরুদ্ধে একটা বিদ্বেষ ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছিল। নিউ ইয়র্কের মানুষজন ঠিক 9/11-এর পরে অনেক মহিলারা হিজাব খুলে ফেলতে বাধ্য হয়েছিল, দাড়ি শেভ করে ফেলেছিল ভয়ে। সো সেরকম একটা জায়গায় বলাই হচ্ছিল যে একজন মুসলমান কোনোদিন বাস করতে পারবে না। অন টপ অফ দ্যাট, যে নিউ ইয়র্ক সিটি হলো তেল আভিভের পরে সবচেয়ে বড় জুইশ কনসেন্ট্রেটেড একটা এলাকা। সেখানে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে, গাজার পক্ষে কথা বলে একজন ব্যক্তি, শুধু ইসরায়েল বলে কথা না, শুধু জিউইশ বলে কথা না, নিউ ইয়র্কের সমস্ত স্থাপনা জায়নিস্টদের কন্ট্রোলে। সো সেখানে প্রাউডলি তার স্ট্যান্সকে তিনি কম্প্রোমাইজ করেননি। তাকে যখনই তার ভূমিকার জন্য প্রশ্ন করা হয়েছে, হি ওয়াজ ভেরি ক্লিয়ার অন দ্যাট। সো এই কারণে মানে সবাই ডিসমিস করে দিয়েছিল যে ইহুদিদেরকে খেপিয়ে নিউ ইয়র্কে কেউ কোনোদিন কোনো কিছু করতে পারেননি। কিন্তু এই সমস্ত ধারণাকে চুরমার করে দিয়ে তিনি শুধু ইলেক্টেড কিন্তু হননি। আমরা যদি দেখি যে নিউ ইয়র্কের ডেমোক্রেটিক প্রাইমারির ইতিহাস, এরকম একটা ক্রাউডেড প্রাইমারিতে 10 জন ক্যান্ডিডেট ছিল। 10 জন ক্যান্ডিডেট থাকা অবস্থায় একজন ক্যান্ডিডেট 46% ভোট পাবে এবং র্যাঙ্ক চয়েস অ্যাডজাস্ট করলে পরে 54%। এরকম পরিমাণ ভোট নিউ ইয়র্কের ডেমোক্রেটিক প্রাইমারির ইতিহাসে হয়নি। এবং আমরা যদি দেখি যে এই ডিফারেন্সটা কোথা থেকে এসছে, এটা হলো শুধুমাত্র নতুন ভোটাররা 17% নিউ ভোটিং ইনক্রিজ করেছে ইয়াং ভোটারদের। সো দ্যাট মেড এ হিউজ ডিফারেন্স। সুতরাং নিউ ইয়র্কের ডেমোক্রেটিক পার্টির হিস্ট্রিতে মামদানি ইজ দ্য মোস্ট পপুলার, এবং এটা তিনি একা একা করেননি। নিউ ইয়র্কে এই ইলেকশনে অলমোস্ট আমি দেখেছি যে ক্লোজ টু আপনার 1.2 মিলিয়নের মতো ভোট কাস্ট হয়েছে। সো 1.2 মিলিয়ন ভোটারের জন্য আপনি যদি দেখেন যে মামদানি হ্যাড 40,000 ভলান্টিয়ার্স, যারা দিন রাত, এবং ইট ওয়াজ অল একেবারে অর্ডিনারি পিপল, তারা গিয়ে দরজায় কোরআন এনেছেন, ভোট চেয়েছেন। সো আপনি মিডিয়া দিয়ে, ইস্টাবলিশমেন্ট দিয়ে যাই বলেন না কেন, at the end of the day, lesson হলো this is a blueprint for every campaign. You need volunteers. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।